নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি স্বাগতা। এসো গল্প শোনাই চ্যানেলের আজকের গল্পের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডক্টর পার্থ চট্টোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক গল্প, হাজারির বউ। ঘটনাটি আমার ছোটবেলার, কিন্তু সেদিন এর রহস্য উদ্ঘাটন করার মতো আমার বুদ্ধি হয়নি। আজ এই ঘটনার কথা মনে করলে এখনও গা শিরশির করে ওঠে। তখন আমার বয়স কত হবে, 5 কি 6। আমরা তখন গোবরডাঙ্গায় আমাদের গ্রামের বাড়িতে থাকতাম। আমাদের গ্রাম এখন বেশ বড় শহর হয়ে গেছে, কিন্তু সে সময় ছিল অজপাড়াগা। চারিদিকে ছিল ঝোপঝাড়, ডোবা আর আম বাগান। আর আমরা যে পাড়ায় থাকতাম সে পাড়ার নাম যুগিপাড়া। পরপর কিছু বাড়ির পরই রেল স্টেশন পর্যন্ত 1 মাইল জুড়ে ছিল বনবাদার। চারিদিকে আমবাগান থাকায় আমরা জ্যৈষ্ঠ মাস হলেই আম কুড়োতে বেরোতাম। সকাল দুপুর আমবাগানেই পড়ে থাকতাম। আমাদের বাড়ির ঠিক পিছনে ছিল হাজারি বিশ্বাসের বাড়ি। হাজারি বিশ্বাস দিনমজুর খাটত এর বাড়ি। তার বইয়ের নাম ছিল গুরুদাসী। আমার বাবা মা তাকে গুরুদাসী বলে ডাকতেন। দেখা দেখি আমিও নাম ধরে ডাকতাম। হাজারি বিশ্বাস ও গুরুদাসীর একটি ছেলে ছিল। ছেলেটির বয়স বছর 2 হবে। গুরুদাসী আমাদের বাড়ি আসতো ছেলেটিকে নিয়ে। মা খুব ভালোবাসতেন ছেলেটিকে, এটা ওটা খেতে দিতেন। গুরুদাসী ভীষণ ভালোবাসতো ছেলেটিকে। শীতকালে একটু সন্ধ্যা হলেই মাকে বলতো, আমি বাড়ি চললুম মাসিমা, ছেলের ঠান্ডা লাগবে। মা বলতেন, তোর বড় বাতিক হয়েছে গুরুদাসী, এখন তো 4টেও বাজেনি। না মাসিমা, দেখছেন না রোদ পুড়ে এসেছে, কাল থেকে আবার ছেলের গা গরম হয়েছে। মা বললেন, কই গায়ে হাত দিয়ে দেখি। তারপর গায়ে হাত দিয়ে বললেন, তুই দেখালি বটে গুরুদাসী, গা তো পাথরের মতো ঠান্ডা। না মাসিমা, কাল রাতে গরম হয়েছিল, একটু সর্দিও ছিল, আমি তুলসী পাতার রস করে খাইয়েছি। হাজারি প্রায়ই ধেনু মদ খেয়ে বাড়ি ফিরত আর গুরুদাসীকে ধরে পেটাতো। আমরা শুনতে পেতাম গুরুদাসী চেঁচিয়ে কাঁদছে। এক একদিন বাবা গিয়ে বাধা দিতেন, হাজারি ফের যদি বউয়ের গায়ে হাত তুলবি তাহলে তোর একদিন কি আমার একদিন। হাজারি ভেউ ভেউ করে কাঁদতে কাঁদতে বলতো, দেখুন না ছোটবাবু, বাড়ি ফিরলাম, কিছুতেই দরজা খুলে দেবে না। না মারলে কি এরা শায়েস্তা হয়? ওকে মেরে ফেলে জেলে যাব আমি। বাবা বলতেন, তুই রোজ নেশা করে বাড়ি ফিরবি আর দরজা খুলে দেবে কেন? সারা রাত উঠোনে পড়ে থাক, তখন মজা বুঝবি। গুরুদাসী এসে দুঃখ করত মার কাছে, এই মানুষটাকে নিয়ে কি করি বলুন তো মাসিমা, যা রোজগার করবে মদ খেয়ে উড়িয়ে দেবে। ছেলে একটা বিস্কুট খেতে চেয়েছে, আজ 1 মাস হয়ে গেল, তা একদিনও নিয়ে এলো না। মা বলতেন, কি আর করবি বল, তোর ভাগ্য। এই নে একটা পয়সা নে, 55 দোকান থেকে বিস্কুট কিনে ছেলেকে দিস। গুরুদাসী বলতো, ছেলেটার চেহারা দিন দিন কীরকম হয়ে যাচ্ছে, ও বোধহয় বাঁচবে না মাসিমা। ওই ছেলের জন্যই তো যত ঝঞ্ঝাট আমার। মা বলতেন, 60 অমন কথা মুখে আনিস নে গুরুদাসী, বাছা রেতে অকল্যাণ হবে। আহা, বেঁচে বর্তে থাক, ওই ছেলেই দেখবি বড় হয়ে তোর দুঃখ দূর করবে, মানুষ হবে। হ্যাঁ, তাহলেই হয়েছে। ছোট লোকের ঘরে কেউ কি মানুষ হয় মাসিমা? ওসব কথা বলিস নি গুরুদাসী, ছোট লোক আবার কি কথা? মানুষ নিজের কর্মদোষেই তার ফল পায়। হাজারি লেখাপড়া শেখেনি, কুসঙ্গে মিশল, তাতেই তো গোল্লায় গেল। তোর ছেলেকে যদি লেখাপড়া শেখাস তাহলে দেখবি সে বড় হবে। সেই গুরুদাসী একদিন 3 দিনের অসুখে পট করে মরে গেল। সন্নিপাতিক জ্বর হয়েছিল। প্রথম দিন জ্বর অবস্থাতেই সব কাজকর্ম করেছে।
দ্বিতীয় দিন আর বিছানা ছেড়ে উঠতে পারেনি। আমাকে নিয়ে মা দেখতে গিয়েছিলেন। হাজারি সকালে কোথায় কাজ করতে বেরিয়েছে, সারা দিন পাত্তা নেই। আমার বাবাও সারা দিন বাড়ি থাকেন না। গ্রামের সুধীর ডাক্তার হাড় কঞ্জুস, বিনা পয়সায় কোনো রোগী দেখবে না। জ্বরে গুরুদাসীর গা পুড়ে যাচ্ছে। কে ওকে ওষুধ দেয়, কে পথ্য দেয়। ছেলেটা একা একা উঠোনে ধুলো কাদা মেখে ঘুরে বেড়াচ্ছে। মা বললেন, খোকার বাবা না এলে ডাক্তারকে তো খবর দিতে পারবো না। আমি তোর বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি গুরুদাসী, আর দুধ সাবু পাঠিয়ে দিচ্ছি। গুরুদাসী মার হাত জড়িয়ে ধরে বলল, আমি মরে গেলে আমার ছেলেটার কি গতি হবে মাসিমা? মা বললেন, আহ, অত উতলা হচ্ছিস কেন? তুই সেরে উঠবি। জ্বর কি কারো হয় না? বাবা ভট্টাচার্যি পাড়া থেকে ফণি ডাক্তারকে ডেকে আনলেন। ফণি ডাক্তার গরিবের মা বাপ, ডাকলে সবার বাড়ি যান, পয়সার দিকে তাকান না। তিনি এসে বললেন, বড় দেরি হয়ে গেছে, কিছু করার নেই। আগে হলে সদর হাসপাতালে পাঠাবার কথা বলতুম। সেদিন রাতে গুরুদাসী মারা গেল। গুরুদাসীর ছেলের নাম অনিল। তাকে বলা হলো মা গঙ্গা নাইতে গেছে। ছোট ছেলে, কি বুঝলো কে জানে। দেখতাম গুম হয়ে থাকতো, কান্নাকাটি তেমন করতো না। হাজারি রান্না করে ছেলেকে খাইয়ে কাজে যেত, দুপুরে আবার ফিরত। এর মাসখানেক পরে শুনলাম হাজারি আবার বিয়ে করেছে। নতুন বউয়ের নাম শ্যামা। শ্যামার বাপের বাড়ি চারঘাট, তারও বয়স হয়েছে। কেউ কেউ বলল শ্যামার নাকি আগেও একবার বিয়ে হয়েছিল। শ্যামা পাড়ার কারোর সঙ্গে বেশি মিশত না। আমার মা একদিন যেচে আলাপ করতে গিয়েছিলেন, শ্যামা তাকে বেশি পাত্তা দিল না। তাতে মা অত্যন্ত রেগে গেলেন। শুনলাম বাবাকে বলছেন, বউটা একেবারে মুখ পুরি। বাবা বলছেন, তোমার যাওয়ারই বা দরকার কি? আমি যাই ছেলেটার মুখ চেয়ে। আহা, ছেলেটার কি দুঃখ! সত্যি ছেলেটার বড় দুঃখ। প্রায় দেখতাম শ্যামা অতটুকু ছেলেকে লাঠি দিয়ে মারছে। ছেলেটি তারস্বরে চিৎকার করছে। শেষে মা একদিন গিয়ে বলল, আহা, বাচ্চাটাকে অমন করে মারছো কেন মা? শ্যামা বলে উঠল, মারছি বেশ করছি, যাকে সামলাতে হয় সেই বোঝে। অমন আলুনি দরদ সবাই দেখাতে পারে। আগে ছেলেটি আমাদের বাড়ি আসতো, শ্যামা তার বেরোনো বন্ধ করে দিল। বাবা একদিন হাজারিকে বলতে গেলেন। হাজারি বলল, কি করব ছোটবাবু, ছোট বউয়ের মুখের ওপর কথা বলতে গেলে আবার আরেক অশান্তি। তার ওপর যখন সব ভার, তখন শাসন করার ভার তুলে না দিয়ে উপায় নেই। কিছুদিন পরের কথা, জ্যৈষ্ঠ মাসের এক বিকেল। আমি আম কুড়োতে কুড়োতে রেল লাইনের ধারে গলায় দড়ি বাগানে গিয়েছি। ওখানে কে একবার গলায় দড়ি দিয়েছিল, তারপর থেকে নাম হয়ে গেছে গলায় দড়ি বাগান। কেউ কোথাও নেই, ঝোঁকের মাথায় এত দূর চলে এসেছি। হঠাৎ দেখি আমার সামনে একজন মেয়ে ছেলে আম কুড়োচ্ছে। ভালো করে তাকিয়ে দেখতেই মেয়ে ছেলেটি আমার দিকে ফিরে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম। তাকিয়ে দেখি মেয়ে ছেলেটি আর কেউ নয়, গুরুদাসী। আমাকে অবাক হতে দেখে গুরুদাসী বলল, কি কালী, আমায় দেখে অবাক হয়ে গেছো তাই না? আমি বললাম, তুমি তুমি মরে গেছো না? গুরুদাসী বলল, কে বলল? এই তো আমি তোমার সামনে। তাহলে এতদিন তুমি কোথায় ছিলে? গুরুদাসী বলল, ওখানে আমাকে মারধর করে, তাই আমি চলে এসেছি। তোমার ছেলেকে নিয়ে যাও, তাকে যে তার নতুন মা ভীষণ মারে। গুরুদাসী ধরা গলায় বলল, আমি সব জানি, কিন্তু আমি ওকে এখন নিয়ে আসবো না। মাসিমা বলেছে ও অনেক বড় হবে, ভদ্রলোক হবে, লেখাপড়া শিখবে। তুমি এখানে কি করছো? আম কুড়োচ্ছি। এই দুটো আম আমি খোকার জন্য তোমাকে দিলাম। তুমি কিন্তু বলো না কে দিয়েছে, শুধু তুমি হাতে করে দিও, তাহলেই হবে। এই বলে গুরুদাসী আম দুটো মাটিতে রেখে দিল।
দেখলাম সুন্দর পাকা দুটো আম, কিন্তু আম দুটো আমার হাতে না দিয়ে কেন মাটিতে রেখে দিল তা বুঝলাম না। আমি আম দুটো হাতে করে নিতে গুরুদাসী আবার বলল, কালী, একটা কথা কাউকে বলবে না বলো? আমি বললাম, বলবো না। আমার সঙ্গে যে তোমার দেখা হয়েছে কাউকে বলতে পারবে না কিন্তু। বেশ, বলবো না। আমি বাড়ি ফেরার পথে আম দুটো হাজারির বাড়ি দিয়ে এলাম। হাজারি বাড়ি ছিল। আমি বললাম, কুড়িয়ে পেয়েছি, খোকাকে দিও। সে সময় বয়স এত কম, সকলের সব কথা বিশ্বাস করতুম। হাজারির বউ যে বলল সে মরেনি, আমি তাই বিশ্বাস করলাম। দিন দশেক পরে একদিন সন্ধ্যার সময় আমি একা একা ঘরে বসে আছি, মা পুকুরে গা ধুতে গেছে। হঠাৎ দেখি আমার ঘরের দরজায় গুরুদাসী। আমি বললাম, ও মা, তুমি কখন এলে? গুরুদাসী বলল, এই মাত্র। আমি বললাম, তোমার আম খোকাকে দিয়েছিলাম। হ্যাঁ জানি, কিন্তু সেই আম ওরা খোকাকে খেতে দেয়নি। তুমি কি করে জানলে? আমি সব জানতে পারি। খোকাকে দেখবে নাকি? না, দেখলে বড় কষ্ট হবে। তোমার কাছে এসেছি, খোকাকে এই শশাটা দিও। তুমি কোথায় পেলে? গুরুদাসী সে কথার কোনো উত্তর না দিয়ে একটা বড় শশা মাটিতে নামিয়ে রাখলো। আমি বললাম, আচ্ছা, কিন্তু তুমি এত দূরে এসেও দেখা করবে না? গুরুদাসী বলল, না। আর একটা কথা, আমার কথা কাউকে বলো না কিন্তু। শশাটা পরদিন গিয়ে হাজারির বউকে দিয়ে এলাম। সে বলল, কে দিয়েছে? মিথ্যে করে বললাম, আমাদের গাছের শশা, মা দিয়েছে খোকাকে খেতে। এর কদিন পরপরই গুরুদাসী আমার সঙ্গে দেখা করতে লাগলো। প্রতিদিন সে এটা ওটা নিয়ে আসে। একদিন নিয়ে এলো এক প্যাকেট বিস্কুট। কিন্তু আমি রোজ রোজ এত জিনিস দিই বা কী করে? হাজারি এর মধ্যে বলেছে, কালীবাবু, তুমি এত জিনিস পাও কোথা থেকে বলো তো? আমি বলি, মা দিয়েছে। কিন্তু একদিন ধরা পড়ে গেলাম। মাকে বোধহয় শ্যামা জিজ্ঞাসা করেছিল সত্যি সত্যি মা পাঠায় কিনা জানতে। মা তো গাছ থেকে পড়ল, আর বাড়ি ফিরেই আমার ডাক পড়ল, খোকা, গুরুদাসীরের বাড়িতে তুই নাকি বিস্কুট, মিষ্টি এসব দিয়ে এসে বলেছিস আমি পাঠিয়েছি। আমি নিরুত্তর। ওসব জিনিস কোথা থেকে পেলি তুই? আমি কি জবাব দেব এ প্রশ্নের? মা আবার বললেন, হতচ্ছাড়া ছেলে, নিশ্চয়ই পয়সা চুরি করে তুই এসব কিনেছিস। আমি বলি, না মা। সেই মুহূর্তে মা আমাকে ধরে চেলা কাঠ দিয়ে বেদম মারতে শুরু করে দিলেন। যন্ত্রণায় আমার দেহ কুঁকড়ে গেল। তবু আমি কাঁদলাম না, দাঁতে দাঁতে কামড়ে পড়ে রইলাম। অনেক রাতে দেখি আমাকে কে ডাকছে। আমি ঘুম থেকে উঠে তাকিয়ে দেখি গুরুদাসী। এত রাতে তুমি? গুরুদাসী বলল, রাত এমন কি? রাত না হলে তোমাদের সঙ্গে চুপি চুপি দেখা করব কি করে? আজ আবার কিছু এনেছো নাকি? গুরুদাসীর মন খুব কোমল। সে বলল, না, ওকে কিছু দেওয়ার মানে হয় না, কোনোটাই ওর কাছে যায় না। আমি ভাবছি ওকে আমার কাছেই নিয়ে যাব। তাই যাও। আমি বললাম। আমি আবার বললাম, আমাকে দিয়ে আর কিছু দিতে এসো না, তোমার জন্য আমি মিছিমিছি মার খেলাম। গুরুদাসী বলল, আহারে, আমি একদম বুঝতে পারিনি তোমাকে মাসিমা এর জন্য মারবেন। তুমি তা সত্ত্বেও যে আমার কথা বলে দাওনি, তাতে আমি খুব খুশি হয়েছি। আমি মুখ্য মানুষ, ছোট লোক, তুমি বামুনের ছেলে, তোমাকে আমার আশীর্বাদ করতে নেই। তবে আমি তোমার চেয়ে বয়সে বড়, সেই সুবাদে বলছি, তোমার ভালো হবে, তুমি কিছু মনে করো না। দেখলাম গুরুদাসীর চোখ ছলছল করছে। আমি তাকে আরও কি প্রশ্ন করতে গিয়েছিলাম, কিন্তু দেখলাম গুরুদাসী নেই। হঠাৎ কি করে সে এলো, কি করে গেল তা বুঝতে পারলাম না। এর কিছুদিন পরে আমরা বেনারস চলে যাই।
বেনারস থেকে ফিরি 1 বছর পরে। দেখি আমাদের বাড়ির সামনেটা জঙ্গলে ভর্তি হয়ে গেছে। আমাদের পাড়াটারও এই 1 বছরে অনেক পরিবর্তন হয়েছে মনে হলো। ইতিমধ্যে দেশ স্বাধীন হয়েছে, হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেছে। জঙ্গল কেটে অনেক লোক ঘরবাড়ি তৈরি করে ফেলেছে। আমাদের বাড়ির পিছনেই হাজারিদের বাড়ি। দেখলাম সেই বাড়িতে অন্য লোক। মা গিয়ে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, তোমরা কারা? হাজারিরা কোথায়? একজন মহিলা এসে উত্তর দিল, আমরা পাকিস্তান থেকে এসেছি, এই বাড়িতে ভাড়া আছি। প্রথমে স্টেশনের কাছে বাগানে ক্যাম্প করেছিলাম, তারপর এই বাড়িটা ভাড়া পাই। বাড়ির মালিক হাজারির দ্বিতীয় পক্ষের বউ আর তার প্রথম পক্ষের বাচ্চা ছেলে একদিনের কলেরায় মারা যায়। হাজারি বাড়ি ভাড়া দিয়ে বিবাগী হয়ে এদিক ওদিক ঘোরে। প্রতি মাসে এসে একসময় ভাড়াটা নিয়ে যায়। শেষ হলো ডক্টর পার্থ চট্টোপাধ্যায় রচিত ভৌতিক গল্প হাজারির বউ। গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। নতুন একটি গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। সবাই ভালো থাকবেন। নমস্কার।